আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের পারে এমন 4টি ধামাকাদার খবর জানাতে চলেছি যা শুনলে আপনারা চমকে যাবেন। যা প্রথমবারের মতো এমন এক বিশাল কৃতিত্বের কথা বিস্তারিত জানাবো যা দেখে খোদ কেঁপে উঠেছে এবং পুরো হতবাক হয়ে গেছে। সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছে। ঈদ মোবারক। আজকে এটাই সফলতা অর্জন করেছে, 5টা বড় ধরনের সফলতা অর্জন করে, এর মধ্যে এটা একটা কাউন্ট হতেই পারে। এই প্রথমবারের মতন সফলতা লাভ করলো, এটা খুবই ম্যাসিভ একটা সফলতা আমি মনে করি। এখন অ্যাকশন ঘটায়, সেখানে একটু ভয়ভীতি কাজ করবে। তবে কি শেষ পর্যন্ত জামায়াতের রাজপথের আন্দোলনের বিশাল চাপের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছে বিএনপি? হ্যাঁ, অনেকটা বাধ্য হয়েই জাতীয় সংসদে জামায়াতের দাবি পূরণ করতে হচ্ছে বিএনপিকে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর। জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। তিনি এবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন। পড়ালেখা তো গুল্লাই গেছে, ধ্বংস হয়ে গেছে পড়ালেখা। আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র সাহেব অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র সাহেব অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। আজকে জুলাই প্রোডাক্ট আমরা, জুলাই নাই আমরাও নাই, জুলাই আছে আমরা আছি, জুলাই আছে সরকার আছে, জুলাই আছে বিরোধী দল আছে, জুলাই নাই কিছু। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সময়টা কি ঘনিয়ে এসেছে আরও একটি মহাপ্রলয়ের? যে রাজপথ একদা ভেসেছে রক্তে, সেই রাজপথ কি আবারও গর্জে উঠতে যাচ্ছে এক ভয়ঙ্কর হুঙ্কারে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? যখন রাজপথ থেকে সরাসরি সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসে, যখন শ্রীলঙ্কা স্টাইল প্রতিবাদের হুমকি বাতাসে ভাসতে থাকে, তখন বুঝতে হবে পর্দার আড়ালে দানা বাঁধছে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই বারুদ ঠাসা বাস্তবতাকে। বাংলাদেশের রাজনীতির সমীকরণ এখন এক জটিল গোলকধাঁধায়। বিশেষ করে জুলাই সনদ এবং পরবর্তী ক্ষমতার বন্টন নিয়ে যে অসন্তোষের অনল জ্বলছিল তা এখন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে জামায়াত এবং সংশ্লিষ্ট 11টি দলের মনোভাব স্পষ্ট, তারা আর আপোষের পথে নেই। তাদের কণ্ঠে এখন চরম আলটিমেটাম। তাদের দাবি অত্যন্ত সোজা সাপটা, কিন্তু ফলাফল হতে পারে সুদূর প্রসারী। তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে প্রধান কারিগর ছিলেন তারা, কিন্তু ক্ষমতার স্বাদে মত্ত হয়ে সরকার কি এখন সেই আসল কারিগরদেরই চিনতে ভুল করছে? আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইসো, অথচ তোমাদের চিনেকে, এই ধারালো বাক্যটি এখন ক্ষমতার অলিন্দে প্রতিধ্বনিত হচ্ছে। এটি কেবল মান অভিমান নয়, বরং এক ভয়ঙ্কর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিতবাহী। রাজনীতির সমীকরণ যখন সোজা আঙুলে ঘি তুলতে ব্যর্থ হয়, তখন আঙুল বাঁকা করাটাই দস্তুর। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এই নাটকীয় মোড়টি এখন দৃশ্যমান। সংসদের ভেতর যখন গণতন্ত্রের চর্চা হওয়ার কথা, সেখানে আজ চলছে অবিশ্বাসের এক অন্তহীন মহড়া। জামায়াত আমিরের কণ্ঠস্বরে আজ কেবল আক্ষেপ নয়, বরং মিশে আছে এক ভয়ঙ্কর বজ্রহুঙ্কার। তিনি সরাসরি আঙুল তুলেছেন সেই অব্যবস্থাপনার দিকে যেখানে বিল পাশের নামে জনগুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহ করা হয় অধিবেশনের মাত্র 1 ঘন্টা আগে। প্রশ্ন উঠছে, যে নথিপত্র পড়ার সময় নেই, যে আইন নিয়ে ভাবার অবকাশ নেই, সেখানে রায় দেওয়ার অর্থ কি স্রেফ রাবার স্ট্যাম্প হওয়া নয়? অনুসন্ধানে দেখা যায় সরকারি দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত বিশেষ কমিটি যে আস্থা তৈরি করেছিল তা শেষ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। মন্ত্রী ছাড়া সকল সদস্য বেসরকারি। এই যুক্তির আড়ালে যখন সংস্কৃতি মন্ত্রী নিজে কোনো বিল গ্রহণ করেন, তখন তা আর বেসরকারি থাকে না, তা হয়ে যায় সরাসরি সরকারি মেমো। সংসদের ভেতরে খোদ ইনকামবেন্ট মন্ত্রী যখন বলেন আমিও জানতাম না, তখন অন্ধকার আরও ঘনীভূত হয়। এই কলকাঠি আসলে নাড়া হচ্ছে কোন অদৃশ্য সুতোয়? জামায়াত আমিরের ভাষায় জাতিকে আজ কমলালেবু দেখানো হচ্ছে। একটি শিশুকে যেমন প্লাস্টিকের কমলালেবু দিয়ে ভুলিয়ে রাখা হয়, বর্তমান প্রশাসনও কি ঠিক সেইভাবে জনতাকে বিভ্রান্ত করছে? দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন কিংবা পিএসসি বিল, যেগুলো প্রতিটি নাগরিকের ভাগ্যের সাথে জড়িত, সেগুলো কেন হিমাগারে? কেন কেবল সেই অধ্যাদেশগুলোই সামনে আনা হচ্ছে যা প্রকারান্তরে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার ঢাল হিসেবে কাজ করবে? এই রাজনৈতিক অস্থিরতার মাঝে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন খোদ রাজসাক্ষীরা। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন সাবেক
উপদেষ্টা পরিষদ এবং বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। পর্দার আড়ালে লন্ডনে বসে যখন ট্রফি হস্তান্তর করা হয় তখন প্রশ্ন জাগে, এই নির্বাচন কি তবে স্রেফ একটি আইওয়াশ? জাতিকে কি তবে পরিকল্পিতভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে? পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসতে পারে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। জনগণের অধিকার আদায়ের এই লড়াই কি তবে দ্বিতীয় কোনো অভ্যুত্থানের দিকে মোড় নিচ্ছে? ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিরা কি বুঝতে পারছেন তারা কতটা বারুদের স্তূপের ওপর বসে আছেন? ঠিক এই মুহূর্তে আমাদের জেনে রাখা দরকার এর নেপথ্যের কারিগরদের আসল উদ্দেশ্য। আপনি যদি এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যেতে চান এবং দেশের প্রকৃত পরিস্থিতি সবার আগে জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। শহীদ পরিবারের সদস্যদের চোখে আজ জল নয়, বরং জ্বলছে প্রতিশোধের আগুন। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো দলের হাতিয়ার হতে চান না। 1991 সালের পার্লামেন্ট কিংবা 90-এর গণ আন্দোলন ইতিহাস সাক্ষ্য দেয়, যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, সময় তাদের ক্ষমা করে না। বর্তমান সরকার যখন জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, তখন মাঠ পর্যায়ের লড়াইটা আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে না। প্রবীণ রাজনীতিবিদেরা দেখছেন পুলিশের ভেতরে পুনরায় জাতীয়তাবাদী পুলিশ লীগ তৈরির তোড়জোড় চলছে। বিচার বিভাগকে নিরপেক্ষ করার বদলে দলীয়করণের সেই পুরনো ভূত আবার কাঁধে চেপে বসেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া কিংবা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া সবই কি তবে একটি বড় ষড়যন্ত্রের অংশ? ঢাকায় অনশনরত ছাত্রদের উপেক্ষা করা কিংবা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। জুলাইয়ের যোদ্ধারা আজ হুঙ্কার দিয়ে বলছেন, এবার আর রক্ত নয়, এবার জাইঙ্গা খুলে নেওয়া হবে শ্রীলঙ্কার স্টাইলে। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখা যাবে সংসদ ভবনের চারপাশ জনসমুদ্রে রূপ নিয়েছে। সচিবালয় কিংবা সংসদের আশেপাশে তখন প্রশাসনের দাপট চলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ যখন ইমানি শক্তি আর জনতা একাকার হয়ে যায়, তখন কোনো বুলেটই তাদের বুক আর পিঠের পার্থক্য করতে পারে না। ক্ষমতার মোহ কি তবে জুলাইয়ের রক্তস্নাত ইতিহাসকেও কলঙ্কিত করতে শুরু করেছে, নাকি পতনের ঘণ্টা বাজছে আরও একবার? রাজনৈতিক দাবার বোর্ডের ঘুঁটিগুলো যখন উল্টে যাওয়ার উপক্রম হয়, তখন পর্দার আড়ালের খেলোয়াড়রা আরও মরিয়া হয়ে ওঠে। ইনভেস্টিগেশনের এই পর্যায়ে প্রবেশ করছি সেই অন্ধকার গলিপথে যেখানে জুলাইয়ের আমানত নিয়ে চলছে এক ভয়ঙ্কর নিলাম। আপনারা কি ভেবেছিলেন শেখ হাসিনার পুলিশের পতন মানেই সব শেষ? অনুসন্ধানী চোখ বলছে ভিন্ন কথা। বর্তমান প্রশাসনের ভেতরে যে রদবদল আমরা দেখছি তা কি প্রকৃত সংস্কার, নাকি স্রেফ জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির এক নির্লজ্জ মোহরা? বিচার বিভাগকে নিরপেক্ষ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অধ্যাদেশ যখন বাতিল হয়ে যায়, তখন বুঝে নিতে হবে ফ্যাসিবাদ মরেও মরেনি, কেবল রং বদলেছে। শহীদ পরিবারের সদস্যরা আজ ক্ষুব্ধ। তারা বলছেন, আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? এই বাক্যটি কেবল এক বৃদ্ধার আর্তনাদ নয়, এটি বর্তমান সরকারের বৈধতার ভিতে প্রথম কুঠারাঘাত। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাভোগী গোষ্ঠী এখন 31 দফার সংস্কার প্রস্তাব নিয়ে লুকোচুরি খেলছে। জাতির সাথে এই স্ববিরোধী আচরণ কেবল আস্থাহীনতার পরিবেশই তৈরি করেনি, বরং রাজপথকে আবারও উত্তপ্ত করার রসদ জুগিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে জুলাই সনদ নিয়ে। অভিযোগ উঠেছে কিছু বিশেষ শক্তিকে তুষ্ট করতে গিয়ে সরকার এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা অধিদপ্তরের কাজগুলোকেও ধীরগতির করে দিচ্ছে। কিন্তু সাবধান, এবার আর আগের মতো নয়। যারা জুলাইয়ের ময়দানে সন্তান হারিয়েছেন, যারা পা হারিয়েছেন কিংবা চোখ বিসর্জন দিয়েছেন, তারা আজ রাজপথে ফেরার শপথ নিয়েছেন। এবারের লড়াইটা কেবল অধিকারের নয়, এবারের লড়াইটা হলো অস্তিত্বের। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, এবার আর রক্ত দেব না, এবার শ্রীলঙ্কার মতো পালানোর পথও থাকবে না। তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে যেমন সাথে সাথে গ্রেপ্তার করা হয়, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করলে সেই একই ক্ষিপ্রতা কেন দেখা যায় না? বিচারহীনতার এই সংস্কৃতি কি তবে আরও একটি গণ অভ্যুত্থানের ইনভিটেশন কার্ড? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর নীতিবাক্য শোনে না, তারা শুনতে চায় মুক্তির গান। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি ঘর থেকে সেই একই প্রশ্ন উঠছে, জুলাইয়ের বিপ্লব কি তবে কেবল গদি পরিবর্তনের এক সুচারু নাটক ছিল? যারা শহীদদের কবরের ওপর দিয়ে হেঁটে গিয়ে আজ সচিবালয়ের লাল গালিচায় পা রাখছেন, তারা কি ভুলে গেছেন সেই মুখগুলোকে যাদের বুক চিরে বুলেটের সিসা চলে গিয়েছিল? সালাউদ্দিন আহমেদের ইতিহাস হোক কিংবা বর্তমান প্রশাসনের নতুন নতুন মুখ, জনগণ কিন্তু সবার আমলনামা হাতে নিয়ে বসে আছে। যারা ভাবছেন অন্তর্বর্তী সরকারের চেয়ে ভালো কিছু করার নাম করে পুরনো ফ্যাসিবাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনবেন, তাদের জন্য সময়টা বড়ই প্রতিকূল। বিশ্বাস করেন, আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র সাহের অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র সাহের অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। কারণ উনি না কোন একটা স্কুলে যায়া ওখানে 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে প্রশ্ন করতেছে, রাজনীতি শিখাইতেছে। প্রশ্নটা কি বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি? একটা বাচ্চা বলছে জাইমা। ইয়েস, জাইমা রহমান। ওকে, জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো?
জাইমা রহমানের সাথে নাকি? ওকে ওকে, মনে হইতেছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসতে পারে ভাই। এবং উনি শিক্ষামন্ত্রী হইয়া 10-12 বছরের বাচ্চাদের, ওইখানে ভাই আমি 8 বছরের বাচ্চাও দেখছি, আমার যেটুক মনে হয়, তাদেরকে বলতেছে তোমাদেরকে রাজনীতি করতে হবে জাইমা রহমানের সাথে, শিখাইতেছে রাজ পরিবারের সাথে রাজনীতি করতে হবে, এটাই মাথার মধ্যে ঢুকাই দিতেছে। কিন্তু মনে রাখেন, আমি যদি ভাই ওইখানে থাকতাম, আমি বলতাম আরেকটা প্রশ্ন করেন, কাদের বাচ্চারা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে? ওই প্রশ্নটা করেন যে কাদের সন্তানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। হ্যাঁ, ওই প্রশ্ন করা উচিত না? তখন বাচ্চারা কি লিখতো উত্তরে? গরিবের পোলাপানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে, আর রাজবংশের যারা তারা রাজনীতি করবে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? এটা কোনো কাজ করলেন মিলন সাহেব? দেখেন পুরো ভাইরাল হয়ে গেছে, সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। এইটা কি রে ভাই? অতীতের দিকে একটুখানি তাকান, শেখ হাসিনার পরিবার নিয়ে কত কথা হইতো, বই পুস্তকে তাদের নাম লেখা হইতো, রাসেলকে নিয়ে রচনা লিখতে বলতো, শেখ রেহানার পরিবার নিয়ে রচনা লিখতে বলতো, শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার এবং শেখ মুজিবুরের পরিবার, এই পরিবার পরিবার কইটা বই পুস্তকের মধ্যে ঢুকাই দিছে পরিবার। সেই পরিবারটাই না বাইর করতে পারতাছি না আমরা। এখনো যদি একজন শিক্ষামন্ত্রী আইসা এরকম কথা বলে জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে, মানে উনি এখন থেকেই বলতেছে বিএনপি করবা তোমরা বড় হইয়া, অর্থাৎ ওই আগের যুগ রয়ে গেছে ভাই, রাজা আর প্রজা, প্রজা প্রজাই থাকবে, রাজা রাজাই থাকবে। কোন সিনেমা যিনি একটা ডায়লগ দেখছিলাম, রাজা রাজাই রহেগা, প্রজা প্রজাই রহেগা, এরকম হবে, ভুলে গেছি। যাই হোক, এবার আসি ওনার ওই কথার আসল অর্থটা কি। আসল অর্থটা ভাই অনেক লম্বা, লম্বা রেসের ঘোড়া তো ভাই। ওনারা ক্ষমতায় থাকবে বহুদিন, হ্যাঁ ভাই বহুদিন ক্ষমতায় থাকবে। দেখেন নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী কোথায় থাকবে কোথায় থাকবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি কি যমুনায় যাবে? না, উনি যমুনায় যাবে না, তবে বিশেষ বিশেষ মিটিং করতে যমুনায় যাবে। আর উনি কোথায় থাকবে? গুলশানের ওনার ওই নিজের বাড়িতেই উনি থাকবে। কিন্তু আজকে দেখলাম প্রধানমন্ত্রীর জন্য জায়গা খোঁজা হচ্ছে, ওই মিন্টু রোডের কোনো একটা জায়গায় একটা বাড়ি বানানো হবে। সেটা তো বাড়ি না, হোয়াইট হাউসের মতো কিছু একটা বানানো হবে। ওই বাড়ির নিচে আবার বাংকার বানানো হবে, সুড়ঙ্গ 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 বানানো হবে। ওই যে একটা ছবি হয়েছিল না, ওই যে আরফান নিশো ছিল হিরো, সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে যায় ডাকাতি করে, ব্যাংক ডাকাতি, মনে আছে? কিন্তু এটা ব্যাংক ডাকাতি না, এই সুড়ঙ্গটা বানানো হবে যদি কোনো হামলা হয় ওই সুড়ঙ্গের ভিতর দিয়া সেফ জোনে চলে যাইতে পারবে। ধরেন ওই বাংকারের মধ্যে 1 মাসের খাওয়া দাওয়া, অক্সিজেন সব কিছু থাকবে। আবার এমন হইতে পারে ওই বাংকারের পাশে দিয়া এমন একটা রাস্তা তৈরি করলো যেটা ভিতর দিয়ে গাড়ি চলতে পারে। এই ইরানে আছে না, ইরানও তো আছে, মাটির নিচে শহর আছে না, এটা মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করবে যেন আরেকটা এক্সিট পয়েন্ট থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরেন একটা হামলা হলো রাতের বেলা, এখন প্রধানমন্ত্রী ওই বাংকারে ঢুকে গেল, ঢুকার পর গেট লক করে দিল। ওই গেট আপনি ভাঙতে পারবেন না যতই চেষ্টা করেন। আর উনি তো এখানে বৈশা থাকবে না, উনি ওটার ভিতর দিয়া অন্য এক দিক দিয়া বাইরে চলে যাবে। ধরেন এখানে ঢুকলো আর বাইরে হইলো ধানমন্ডি দিয়া, এরকম হইতে পারে ভাই, এরকম প্ল্যান প্রোগ্রাম। এর জন্যই কথাটা বললাম, দেখেন আমাদের শিক্ষামন্ত্রী যে এখন থেকে শিখাইতেছে, রাজনীতি শিখাইতেছে, জাইমা রহমানের রাজনীতি করতে হবে। আর আমরা জাইমা রহমানকে দেখছি রাজনীতির সাথে জড়িত, ওনার বাবার সাথে সব জায়গায় যাচ্ছে, উনি রাজনীতি শিখতেছে, খুবই ভালো কথা। আবার ওনারা বাংকারও বানাইতেছে, তার মানে লম্বা রেসের ঘোড়া, এই সরকার আরো বহুদিন থাকবে। ওনাদের একজন মিনিস্টারকে বলতে শুনছিলাম ওনাদের প্রধানমন্ত্রী 40 সাল পর্যন্ত এই দেশে থাকবে। হ্যাঁ ভাই, বিএনপি থাকতে পারে, ভালো কাজ করলে থাকবে, অবশ্যই থাকবে, সবাই মাইনা নিবে। কিন্তু এখন কি সবাই মাইনা নিতেছে? মাইনা নিতেছে না তো, কারণ উনি কথা দিয়ে কথা রাখতেছে না। হ্যাঁ, বালেন্দ্র শাহ যেসব কথা দিয়া নির্বাচন কইরা পাশ করে আসছে, ওইসব কথা 13 দিনের মধ্যে বুঝাই দিছে। কোনো হানিমুন টাইম টুইম নেয় নাই তো, 13 দিনে বুঝাই দিছে আমি কথা পালন করব, যা কথা দিছি সেটা আমি পালন করব, অলরেডি বুঝাই দিছে। কিন্তু এখানে ভাই প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল, আমরা তো এখনো ওরকম কিছু প্রমাণ পাই নাই। ধোকা দিয়ে আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার তো বিশ্বাস করবেন না। তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখি আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা হিসাব 2 2 4 এর মতো। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কেমন সেটা নিয়ে আলোচনা করতে চাই না। এই দায়িত্বে যিনি আছেন উনি ওই দায়িত্ব পালন করতেছে কিনা এটা আপনারা ভালোই জানেন। ইরান আর আমেরিকার যুদ্ধের প্রভাব তো অলরেডি পড়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, এদিক দিয়ে বিরোধী দলও আবার রাস্তায় নামতেছে। অবস্থাটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, কিন্তু কোন রকম মীমাংসা হচ্ছে না। হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, মাত্র তো সরকার আসছে, এখনই কেন আন্দোলন? ভাই আন্দোলন কেন করবে না? 2টা ভোট হয়েছে, 2টা ভোটের মানে কি? একটা ভোট দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আরেকটা ভোট কেন? এই ভোটটা এই জন্য যে আপনি দেশটা কিভাবে চালাবেন। 2টা ভোটের কিন্তু 2টা কাজ। একটা হলো আপনি ক্ষমতায় কিভাবে যাবেন, এই জন্য একটা ভোট, যেটা 51% ভোট পাই আপনারা চলে গেছেন। আবার 69% মানুষ ভোট দিছে আপনি দেশটা কিভাবে চালাবেন। কিন্তু আপনি কি সেভাবে চালাচ্ছেন? সে কথা কি রাখছেন? আপনি যে কথা দিচ্ছেন আপনার কথাই তো আপনি রাখতেছেন না। আপনি বলতেছেন জবান যদি আমি না রাখি, কথা যদি আমি না রাখি, ভবিষ্যতে কি আমাকে আর বিশ্বাস করবেন আপনারা?
কিন্তু আপনি সেই কথা তো রাখতেছেন না, ভবিষ্যতের চিন্তা করতেছেন না, নাকি ভবিষ্যৎ নিজেরাই পরিকল্পনা করে ফেলাইছেন? কোনো অ্যাঙ্গেলেই গদি ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না। সালাউদ্দিন সাহেব কিন্তু এর মধ্যে বইলা ফেলাইছে এই গণভোট বৈধ, গণভোট বৈধ, এই কথাটা কিন্তু বলছে। তারপরে বলতেছে সবকিছু আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তারপরে কি বলতেছে, আমরা আমাদের মতো করে পালন করুন। অর্থাৎ ওনারা সংস্কার করবে না, কিছু রদ বদল করবে, সংশোধন করবে। ভিডিওটা শেষ করতে চাই, শেষ করার আগে এইটুকু বলবো, রাজনীতিকে আর ব্যবসা কেন্দ্র বানায় না। হ্যাঁ ভাই, পুরাটা একটা ব্যবসা কেন্দ্র হয়ে গেছে। চিটাগাঙ্গের এক ভদ্র মহিলাকে দেখলাম, উনি অভিযোগ করতেছে অনলাইনে আইসা, ওনাকে বলছে কেউ যায় 12 কোটি টাকা দেন, আপনাকে ওই সংরক্ষিত আসনে এমপি পদে আপনাকে দাঁড় করায় দিব। 12 কোটি টাকা দেন। আবার সুন্দর প্রস্তাব দিছে, যদি ক্যাশ না দিতে পারেন তাহলে আমাদের সঙ্গে দলিল করেন, আপনি এমপি হওয়ার পর যা কিছু কাজকর্ম পাবেন, কিছু কাজ তো আপনি পাবেন, ওই কাজগুলো আমাদেরকে দিবেন, আমরা ওইখান থেকে টাকা তুলে নেবো, দরকার লাগলে আপনারা আরো দিবো, কিন্তু কাজগুলো আমাদেরকে দিতে হবে। এইটা নিয়ে ভাই তুমুল আলোচনা, কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে আমরা এটা জানি না, কোন একটা চক্র এই কাজগুলো করতেছে, মানে ওরা বিএনপির কেউ না। যেমন ডাক্তার কামরুল হাসানের ওইখানে যে চাঁদা চাইতে গেছিল, ও কিন্তু যুব দলের কেউ না। আজকে ধরা পড়ছে, 6-7 জন ধরা পড়ছে, আদালতে নিয়ে গেছে, 7 দিনের মতো রিমাইন্ডও দিছে, 7 দিন না 5 দিন জানি না। একবার এক পুলিশ ভাই বলছিল পুলিশের কাছে আসামি প্রিয় আর বাদী অপ্রিয়, কারণ বাদী এসে তো ঝামেলা বাঁধায়। ভাই আমার মামলার কি হলো, কি হয়েছে, ধরলেন নাকি আসামিরে? এই যে ফোন করতেছে, অমুকরে ধরাই দিতেছে, চাপ দিতেছে, আর আসামি চুপচাপ কথা বলতেছে। ধরেন 5 দিনের রিমাইন্ডে আসছে, ভাই 5টা দিন আমার ঘুমাইতে দিন ঠিক মতো, নীরবে সমঝোতা কইরা ফেলাইতেছে, কোনো চিৎকার নাই, আলোচনা নাই, বাদী তো দাপট দেখায় আর আসামি নীরবে সমঝোতা করে, যার জন্য পুলিশের কাছে আসামি প্রিয়। ব্যক্তিগত আলোচনা করছিল, আজকে প্রকাশ করলাম, কেউ মাইন্ড করেন না। এই সিস্টেমটা থেকেই বাইর হয়ে আসতে চাইছিল। 5ই আগস্টের রক্ত এই জন্য তো দেয় নাই, ক্ষমতা বদল হবে, ইনি যাবে ইনি আইসা বসবে, উনি যাবে আবার ইনি আইসা বসবে, এই জন্য না। গত 55 বছর যে সিস্টেমে চলতেছিল, ওই সিস্টেমটা বদল করার জন্যই তো ভোট দিছিলাম আমরা। হ্যাঁ ভাই, 69% মানুষ ভোটটা তো দিছে কিভাবে দেশ চালাবেন সেটার জন্য ভোট দিছে, যে আপনি কিভাবে দেশ চালাবেন। আর 51% মানুষ কি জন্য ভোট দিছে, এই নেন আপনার ক্ষমতা। 51%-এর ক্ষমতা নিয়ে বৈশা গেলেন, আর 69% মানুষ যে একটা রোড ম্যাপ দিল কিভাবে দেশ চালাবেন সেটার খবর নাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।